আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল অথবা বিকেলের জন্য আজকে আমি খুবই ঝটপট ভাবে একটা নাস্তা তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটে পাউরুটি দিয়ে আজকে আমি ভেজিটেবল রোল তৈরি করে দেখাবো আপনাদেরকে। পাউরুটির এই রোলগুলো খেতে তো এত বেশি টেস্টি হয় আর এত বেশি হেলদি, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। খুব মজার এই রেসিপিটি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি সেদ্ধ করা আলু। ম্যাশ করার সময় যদি আলুগুলোর মধ্যে কোনো রকমের বড় টুকরো থাকে তাতে কোনো সমস্যা নেই, একদমই স্মুথ ভাবে ম্যাশ না করলেও চলবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মোজারেলা চিজ। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো চিজ দিতে পারেন, অথবা হাতের কাছে যদি না থাকে তাহলে বাদও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম 2 টেবিল চামচ, আর ক্যাপসিকামটাকে আমি একদমই মিহি কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম 2 টেবিল চামচ। লাল ক্যাপসিকাম 2 টেবিল চামচ। আমি এই 2টা কালার দিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন বা যে কোনো এক কালারও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপনাদের কাছে যদি আদা রসুন গুঁড়া না থাকে তাহলে এখানে বাটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এবারে সব কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, শসা, টমেটো। আবার চাইলে সেদ্ধ করা আলুর পরিবর্তেও কিন্তু সেদ্ধ করা ডিমও ব্যবহার করতে পারেন, বা মুরগির মাংস দিতে পারেন। যেহেতু বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না, তাই আমার মনে হয় এভাবে বানিয়ে দিলে বাচ্চাদের সবজিটা খাওয়া হলো। সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প অল্প করে হাতে নিয়ে একটা রোলের শেপ করে নিচ্ছি। আমি যতগুলো রোল বানাবো সবগুলো আমি আগেই বানিয়ে নিয়েছি। আমি একটু চিকন করে লম্বা করে নিয়েছি, এভাবে সবগুলো বানিয়ে রেখে দিব। এবার আমি পাউরুটিগুলোকে রেডি করে নিব। আমি এখানে 5 থেকে 6 পিস পাউরুটি নিয়েছি। এবার এখান থেকে একটি পাউরুটি নিয়ে রুটি বানানোর বেলুনি দিয়ে পাউরুটিগুলোকে একটু বেলে নিচ্ছি। একটু হালকা হাতে চাপ দিলে, কয়েকবার বেলে নিলে কিন্তু একদমই পাতলা হয়ে যাবে। এরপর আমি একটা নাইফ দিয়ে পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটা সেটা কেটে নিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস। এখান থেকে কিছুটা সস পাউরুটির উপর ছড়িয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পছন্দ মতো সস ব্যবহার করতে পারবেন, অথবা মেয়োনেজও ব্যবহার করতে পারবেন। এবার আলু আর সবজির মিশ্রণগুলো থেকে একটা রোল বানিয়ে রেখেছিলাম যে সেটা দিয়ে দিলাম। এবার আমি পাউরুটি দিয়ে মুড়িয়ে রোল তৈরি করে নিচ্ছি। রোলটা বানানো হয়ে গেলে এবার আমি এভাবে হালকা হাতে প্রেস করে নিব। আর এভাবে প্রেস করে নিলে পাউরুটির 2টা সাইড ভালোভাবে বন্ধ হয়ে যাবে, এতে করে খুলে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। আমি এবারে বাকি রোলগুলোকে তৈরি করে নিচ্ছি। এরপর আমি এগুলোকে ভাজতে চলে যাব। রোলগুলোকে আমি ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করব। তাই চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে পাউরুটির রোলগুলো দিয়ে দিব। আর একটা ব্যাপার মনে রাখতে হবে, যেহেতু আমি এই রোলগুলো পাউরুটি দিয়ে তৈরি করেছি, তাই শ্যালো ফ্রাই করার সময় চুলার হিটটাকে একদমই লো হিটে রাখতে হবে। একটা পাশ আমি 1 মিনিটের মতো করে ভেজে নেওয়ার পর অন্য পাশটা উল্টে দিয়েছি। এবার আমি উপর থেকে সামান্য করে বাটার ব্রাশ করে নিচ্ছি, এতে করে উপরের দিকটাও ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। রোলগুলোকে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে আসছে। চারপাশ থেকে 1 মিনিট করে ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজতে প্রায় 4 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাস মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল সকাল অথবা বিকেলের জন্য খুবই মজাদার আর অনেক বেশি হেলদি ভেজিটেবল রোল। রোল তৈরি করা এখন মাত্র 10 মিনিটের ব্যাপার। একদমই কম উপকরণে সহজ পদ্ধতিতে রোল তৈরি করে আজকে আমি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় যে কোনো হাঁড়িতে ঘরে বসেই বার্গার বন রেসিপি।
এই বার্গার বনটা চাইলে আপনারা এভাবেই খেতে পারেন, আবার চাইলে বার্গার তৈরির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। একদমই সহজ আর ঘরোয়া উপকরণে আমি আপনাদেরকে এই বার্গার বনটি তৈরি করার দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তারপর এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ইস্ট। এবার চিনি আর ইস্টটাকে একটু ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। আমি এখানে হালকা কুসুম গরম দুধটা নিয়েছি, তবে দুধটা একদমই অতিরিক্ত গরম নেওয়া যাবে না। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে একদমই অ্যাক্টিভ হয়ে যাবে ইস্টটা। আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এখন এই ডিমটা থেকে আমি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার দেখুন ইস্টটা একদমই ফুলে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি ময়দাতে ঢেলে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে এই মিশ্রণটাকে মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। আমি যে পরিমাণে দুধ আর ডিম নিয়েছি এতে দেখুন একদমই পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। তবে ডোটা কিন্তু খুব ভালো করে স্মুথভাবে মাখাতে হবে। এবার আমি 1/2 টেবিল চামচের মতো সয়াবিন তেল উপর দিয়ে আবারও 1 মিনিটের মতো মথে নিচ্ছি। তারপর আবারও উপর দিয়ে 1/2 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এবার আমি যে পাত্রে বানগুলো তৈরি করব সেই পাত্রে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। তার উপর বেকিং পেপার বিছিয়ে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। এবার ওই যে ডিমটার কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এখন আমি এখানে 1 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এটা আমি বান রুটির উপরের কালারটা আসার জন্য ব্যবহার করব। এবার দুধটা আর এই ডিমের কুসুমটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। আধা ঘন্টা পর এই ডোটা দেখুন অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে যতটা বান তৈরি করব ততটা ভাগ করে নিব। এখানে আমি 8 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি এখান থেকে একটা বান তৈরি করে নিব। তার জন্য প্রথমে একটু ভালো করে মথে তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপর হাতের তালুতে নিয়ে এভাবে চারপাশ থেকে মুখটা বন্ধ করে গোল গোল করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি। আমি এভাবে সবগুলো বান তৈরি করে নিব। আমার সবগুলো বান তৈরি করা হয়ে গেলে এখন আমি বেকিং ট্রেতে সবগুলো উঠিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন এগুলো অনেকটাই ডাবল হয়ে গেছে। এখন আমি ওই ডিমের মিশ্রণটা কিছুটা করে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি উপর থেকে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা সুন্দরের জন্য আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার আমি বানগুলো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলার মিডিয়াম হিটে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে ট্রেটা বসিয়ে দিচ্ছি চুলার একদমই লো হিটে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখুন আমার রুটিগুলো একদমই রেডি। এখন আমি উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। দেখেই তো নিলেন একদমই সহজে বাসায় তৈরি হয়ে গেল বার্গার বান রুটি। বাচ্চাদের জন্য হুটহাট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই পুরনো একটি রেসিপি, চালের গুঁড়ার বরফি। এটা বানাতে কোনো রকমের ঝামেলা নেই, কোনো রকমের মাওয়া দুধ কোনো রকমের কিছুই প্রয়োজন হবে না। খেতে অসম্ভব মজার, একদমই ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ভাতের চাল। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি। এবারে সব কিছুকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু একটু পানি পানি থাকবে। এখন 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দিব। তারপর দেখবেন পানিটা একদমই চুষে নিয়েছে। 5 মিনিট পর আমি আবারও এটাকে একটু মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন বেশ মাখা মাখা মনে হচ্ছে, পানিটা অনেকটাই টেনে গেছে।
এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে অর্ধেকটা চাল দিয়ে দিব। সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজা সুন্দর হবে না। প্রথমে চুলার জালটাকে হাই করে রাখতে হবে। তারপর যখন চালটা ফুটতে শুরু করবে তখন মিডিয়াম করে দিতে হবে। খেয়াল রাখতে হবে চালগুলো যাতে পুড়ে না যায়। উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এটাকে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব চালের গুঁড়াটাকে, যাতে কোনো রকমের লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন আমার চালের গুঁড়াগুলো ঠিক কতটুকু মিহি হয়েছে। এবার আমি একটা প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব 6-7টি এলাচ, 3টি তেজপাতা, 3-4 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি। আবার এই সব কিছুকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ নারিকেল নিয়েছি। নারিকেলটা আমার ফ্রিজে ছিল, তাই একটু লালচে হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করব 1 কাপ গুড়। গুড়টা নারিকেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে দেখবেন এরকম পানি বের হতে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি। যেহেতু আমরা চালের গুঁড়া অ্যাড করব, তাই পানিটা দিতে হবে। পানিটা দিলে খুব আঠালো একটা ভাব চলে আসবে। এতে করে আপনি বরফিটাকে খুব সুন্দরভাবে সেট করতে পারবেন। আবার চাইলে নাড়ুও সেট করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে এসেছে আর বলকও চলে এসেছে। এখন আমি এখানে অ্যাড করব ভাজা চালের গুঁড়াটা যে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা। চালের গুঁড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিব কিছু পেস্তা বাদাম কুচি। এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তবে আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম কুচি বা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আবারও বাদামকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। এতে করে খুব সুন্দর একটা বাইন্ডিং হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। সেই বরফির স্বাদটা কিন্তু এই কনডেন্স মিল্ক থেকেই পাওয়া যাবে। আমি খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর আবারও নেড়েচেড়ে 1 মিনিটের মতো জাল করে আমি এটাকে উঠিয়ে নিব। এখন আমি এটাকে সেট করতে একটা পাত্র ঢেলে নিচ্ছি। এই পাত্রে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন একটা স্প্যাচুলার দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। এরপর আবারও উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর হবে আর খেতেও অনেক মজা লাগবে। এভাবে চাইলে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন, আবার চাইলে সঙ্গে সঙ্গেও কেটে নিতে পারেন। আমার এখানে সেট করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট পর কেটে নিচ্ছি। দেখুন একদমই কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট বড় যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন। দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল 100 বছরের পুরনো আগের রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আলু দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করছি পটেটো ফিঙ্গার্স। অল্প কিছু উপকরণে মজাদার এই স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যায়। বিকেলের চায়ের সঙ্গে এরকম একটা স্ন্যাক্স খেতে কিন্তু দারুণ লাগবে। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পটেটো ফিঙ্গার্সগুলি তৈরি করার জন্য আমাদের লাগবে সেদ্ধ করা আলু। আমি এখানে 3টা আলুকে ছোট ছোট টুকরো করে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এই আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি।
আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে আলুগুলো যেন একদমই মিশে যায়, কোনো বড় টুকরো না থেকে যায়। আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। সব কিছু ভালোভাবে মেখে শক্ত একটা ডো তৈরি করতে হবে। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন স্টিকি না হয়ে যায়। আপনাদের ডোটা যদি স্টিকি লাগে তাহলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। আমি এবার এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এই ডো থেকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। তবে রুটির মতো পাতলা হবে না, কিছুটা ভারী রেখেই রুটিটা বেলে নিতে হবে। এই রুটির থিকনেসটা ঠিক যতটা হবে পটেটো ফিঙ্গার্সগুলির থিকনেসও ঠিক ততটাই হবে। তাই একটু বুঝে আন্দাজ মতো বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে রুটিটা চারপাশ থেকে কেটে আমি এই রুটিটাকে স্কোয়ার শেপ করে নিব। আর এই কাটা অংশগুলো আমি ফেলে দিব না, এগুলোকে আবারও বেলে নিব। এবার আমি এগুলোকে চিকন আর লম্বা করে কেটে নিব। আপনারা চাইলে আরও ছোট বা বড় চিকন করেও কেটে নিতে পারেন। যত বেশি চিকন করে কাটা যাবে ফিঙ্গারগুলি খেতে ততই বেশি ক্রিস্পি হবে। সবগুলি কেটে নেওয়ার পর আমি একটা একটা করে আলাদা করে সরিয়ে নিচ্ছি, তা না হলে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। আমি একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা থিকনেসটা ঠিক কীরকম হয়েছে। এখন আমি এই ফিঙ্গার্সগুলিকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে ফিঙ্গার্সগুলি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এই ফিঙ্গার্সগুলি একটু লম্বা করে রেখেছি তাই একসঙ্গে অনেকগুলি দেওয়া যাবে না। একসঙ্গে অনেকগুলি দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। আর তাছাড়া প্রথম অবস্থায় ফিঙ্গার্সগুলি অনেক নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে ফিঙ্গার্সগুলিকে ভেজে নিতে হবে। একদম মুচমুচে করে উল্টে পাল্টে কিন্তু ফিঙ্গার্সগুলিকে সমানভাবে ভেজে নিতে হবে। তা না হলে এক পাশ থেকে বেশি কালার চলে আসবে, অন্য পাশ থেকে কম কালার আসবে। দেখতেই পাচ্ছেন এই পটেটো ফিঙ্গার্সগুলির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি, 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি এই ফিঙ্গার্সগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল এই পটেটো ফিঙ্গার্স। এত কম সময়ের মধ্যে আর এত কম উপকরণে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে পটেটো ফিঙ্গার্স। এটা দেখতে যেমন সুন্দর, খেতে ততটাই মজা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আমাকে কেমন লেগেছে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্যাকেট মশলা দিয়ে একদম কোনো রকমের ঝামেলা ছাড়াই তান্দুরি চিকেন রেসিপি। আর তান্দুরি চিকেনটা আমি গ্যাসের চুলায় তৈরি করব, একদম নর্মাল একটি প্যানে তৈরি করে দেখাবো। খুবই সহজ একটা ব্যাপার, আপনারা দেখেই বুঝতে পারবেন কোনো রকমের ঝামেলা নেই আর প্যাকেট মশলায় তৈরি করা নেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আমি চিকেন তান্দুরি তৈরি করার জন্য এখানে 2 পিস মুরগির মাংস নিয়েছি। তবে আপনারা চাইলে মুরগির বুকের মাংস নিতে পারেন, আবার চাইলে মুরগির রানের মাংস নিতে পারেন। এখন আমি একটা একটা করে এই মুরগির পিসগুলো একটা নাইফ দিয়ে দাগ কেটে নিব। এতে করে ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে আর খেতে অনেক বেশি মজা হবে। আমি একদম হাড় পর্যন্ত দাগ কেটে নিচ্ছি এপাশ ওপাশ করে। এভাবে আমি 2 পিসকেই কাট করে নিব। কাট করা হয়ে গেলে এবার আমি এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আমি এই চিকেনগুলোকে 2 ধাপে ম্যারিনেশন করব। প্রথম ধাপে ম্যারিনেশনের জন্য আমি এখানে একটি মিক্সিং বোলে মুরগিগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া।
এবারে আমি এই সব কিছুকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মুরগির এই কাটা অংশগুলোতে আমি একটু মশলাটাকে খুব ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার আমি আবারও একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি চিকেনটাকে। এখন আমি একটা মশলা তৈরি করে নিব দ্বিতীয় ধাপে ম্যারিনেশনের জন্য। তার জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আমি আজকে বলেছিলাম আমি একটা প্যাকেট মশলা দিয়ে আজকে চিকেন তান্দুরিটা তৈরি করব। তার জন্য আমি এখানে রাঁধুনি রেডি মিক্সের একটা চিকেন তান্দুরি মশলা নিয়েছি। এখানে আমি সবটা ব্যবহার করব না, আমি এখানে অর্ধেকটা ব্যবহার করব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মেথি গুঁড়া। তবে আপনাদের হাতের কাছে যদি মেথি গুঁড়াটা না থাকে তাহলে বাদও দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এরপরে সবকিছুকে আমি একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন মেশানোর পর খুব সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে চিকেনের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাটাকে ঢুকিয়ে দিব। কাটা অংশগুলোকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিব মশলাটাকে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে করে নিতে হবে, এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে। মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে প্রবেশ করতে পারবে। এভাবে মাখানো হয়ে গেলে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে সবথেকে বেশি ভালো হয় যদি ওভারনাইট এই মাংসটাকে ফ্রিজার নরমাল চেম্বারে রেস্টে রাখা যায়। আমার হাতে সময় ছিল না, তাই আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখেছি। 3 ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে আবারও মশলার সঙ্গে চিকেনটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা বাটার দিয়ে দিয়েছি। বাটারটা কিছুটা মেল্ট হয়ে আসলে এখন আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু প্রথমে মিডিয়াম থাকবে। আর প্যানটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন আমার প্যানটা ভালোভাবে গরম করা হয়ে গেছে। এখন আমি এই মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই প্যানটা গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাংস থেকে মশলাগুলো খুলে খুলে আসবে। প্রথমে এক পাশ হওয়ার জন্য 3 থেকে 4 মিনিট সময় দিতে হবে। প্রায় 4 মিনিটের মাথায় আমি এই মাংসগুলোকে উল্টে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পোড়া পোড়া লুক চলে এসেছে। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়। আর উপর নিচে দুটোতেই খুব সুন্দর একটা পোড়া পোড়া লুক চলে আসে। আর কিছুক্ষণ পর পর এরকমভাবে একটা ব্রাশ দিয়ে নিচ থেকে মশলা তেলগুলোকে উঠিয়ে মাংসের উপর এভাবে ব্রাশ করে দিতে হবে। এতে করে দেখতেও সুন্দর হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। আর কোনোভাবেই চুলাটাকে একদমই লোতে করে রাখবেন না, তাহলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে মাংসের ভিতর থেকে ড্রাই করে দিবে। যখনই দেখবেন মাংসের উপর থেকে এরকম পোড়া পোড়া লুক চলে এসেছে আর ভেতর থেকেও সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারবেন, তখনই এই চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে। চিকেন তান্দুরি বানানোর প্রথম টিপস হলো চুলার জালটাকে একদমই হাইতেও রাখা যাবে না, যাতে অনেক বেশি দ্রুত পুড়ে যায়। আবার একদম লোতেও রাখা যাবে না, যাতে ভিতর থেকে ড্রাই হয়ে যায়। মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচটাকে। চিকেনটা উঠানোর পর যে তেলটা রয়ে গেছে সেখানে আমি যে চিকেন ম্যারিনেশনের মশলাগুলো রয়ে গেছিলো, আমি সেই মশলাগুলোকে এই তেলটাতে দিয়ে দিচ্ছি। এতে করে এই মশলাটা দিয়েই খুব সুন্দর একটা সস তৈরি হবে। চিকেন তান্দুরির সঙ্গে এই মশলাটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি এই তেলটার সঙ্গে মশলাটাকে চুলার মিডিয়াম হিটে জাল করব। আর এখানে আমি কিছুটা পানি অ্যাড করছি, এতে করে মশলাটার কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর একটা সস তৈরি হবে। আমি এখানে জাল করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর মশলাটা থেকে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন প্রায় 4-5 মিনিট জাল করার পর খুব সুন্দর একটা সস তৈরি হয়ে গেছে। উপর থেকে তেলটা কীরকম ভেসে উঠেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর চিকেন তান্দুরির সঙ্গে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন একটা মজাদার রেসিপি, একদম রেস্টুরেন্টের মতো। আপনারা চাইলে এখানে বিভিন্ন রকমের সস দিয়েও কিন্তু পরিবেশন করে নিতে পারেন। তবে আমি আজকে যেভাবে তৈরি করেছি এভাবে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর মশলাটাও ফেলতে হয় না।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিকেলের নাস্তায় অন্য রকমের কিছু থাকলে কিন্তু ভালোই লাগে। আজকে আমি আপনাদের খুব সহজে খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আলুর সমুচা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। সমুচার জন্য প্রথমেই আমি ময়দার খামিরটা তৈরি করব। আমি এখানে নিচ্ছি 1 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা নিজের স্বাদ মতো, কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি আমি এখানে রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তেলটা বাড়িয়ে দিলে সমুচাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এবার আমি সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা আমি এখানে একসাথে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করব। এখানে আমাদের একদম সফট ডো না, আমাদের একটু টাইট ডো তৈরি করতে হবে। অল্প অল্প করে পানি মিশালেই কিন্তু আপনারা ঠিকঠাকভাবে ডোটা তৈরি করতে পারবেন। 1 কাপ ময়দার জন্য আমার এখানে হাফ কাপ থেকে কিছুটা কম পানি লেগেছে, তবে পানির পরিমাণটা ঠিক না, আপনাদের কম বা বেশিও লাগতে পারে। নর্মালি রুটি বা পরোটা তৈরি করার সময় আমরা ঠিক যেরকম ডো তৈরি করি, এই ডোটা আরও কিছুটা শক্ত করে তৈরি করতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো আমি এখানে ডোটাকে খুব ভালো মতো মথে নিয়েছি। এরপর ডোটা যখন একদম স্মুথ হয়ে যাবে তখন আমি ভিজা কিন্তু নিংড়ানো একটা টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। এতে করে ডোটা কিছুটা সফট হয়ে যাবে, তবে ডোটা একদমই সফট হবে না, ডোটা কিছুটা শক্তই থাকবে। এরই মধ্যে আমি সমুচার জন্য আলুর পুরটাকে রেডি করে নিচ্ছি। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। চুলার হিটটাকে একদমই লোতে রেখে এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এতে করে আলুর পুরটার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ থাকবে। তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে তিতা লাগতে পারে। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবার আমি এই পেঁয়াজ কুচিগুলোকেও একটু কিছুক্ষণের জন্য ভেজে নিব। পেঁয়াজটাকে ব্রাউন করে ফেলবো না, পেঁয়াজটাকে কিছুটা সফট করে নিব। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখানে মশলাগুলোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিব। চুলার হিটটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু 1 কাপ। সেদ্ধ আলুকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো এভাবে ভেজে নিলে যেরকম স্বাদটা বেড়ে যাবে আরও দ্বিগুণ সেরকমই কিন্তু আলুগুলো সমুচা থেকে খুলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সব কিছুকে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যেহেতু এই আলুগুলো ভালোভাবে সেদ্ধ করাই ছিল, তাই এই পুরটাকে তৈরি করতে একদমই সময় লাগবে না। সমুচার জন্য কিন্তু আমাদের এই পুরটা তৈরি করা হয়ে গেছে। পুরটা নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবারে ধনিয়া পাতাটাকে আমি এই পুরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর এই পুরটা কিন্তু এখন একদমই তৈরি। আমি চুলাটাকে অফ করে নিচ্ছি আর এই পুরটাকে একটা বোলে নিয়ে নিচ্ছি। পুরটাকে আমি এভাবেই রেখে দিব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত।
পুরটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি পুরটা দিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। প্রায় 20 মিনিটের মতো রেস্টে রাখার পর আমাদের এই ডোটা এখন কিছুটা সফট হয়ে আসছে। এবার আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য আবারও মথে নিচ্ছি, এতে করে ডোটা অনেকটা স্মুথ হয়ে যাবে। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এই ডোটাকে আমি কিছুটা লম্বা আর চিকন করে কেটে নিচ্ছি। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। এবার আমি এখান থেকে একটা করে লেচি নিচ্ছি আর একটি করে ছোট রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে ছোট আর কিছুটা ভারী করে বেলে নিতে হবে। এইভাবে আমি আরও একটা রুটি বেলে নিয়েছি। একটা সমুচা তৈরি করার জন্য আমাদের এরকম 2টা রুটি লাগবে। এবার একটা রুটির মধ্যে নাইফ দিয়ে লম্বা করে দাগ কেটে নিচ্ছি। এবার যেই রুটিটা আমি কেটে নিইনি সেই রুটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর পুর। এবার আলুর পুরের চারপাশে আমি হালকা করে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে উপর থেকে যখন আরেকটা রুটি দিব তখন রুটিটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। এবার যে রুটিটাকে আমি দাগ কেটে নিয়েছি সেই রুটিটা উপরে দিয়ে দিচ্ছি, হালকা হাতে একটু চেপে দিচ্ছি, এতে করে রুটিটা ভাজার সময় খুলে যাবে না। সমুচার চারপাশের অসমান অংশগুলো কেটে নেওয়ার জন্য আমি এখানে একটি কুকি কাটার নিয়েছি। এবার কুকি কাটারটা দিয়ে অসমান অংশগুলোকে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো স্টিলের গ্লাস বা বয়ামের মুখ দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। চারপাশের অসমান অংশগুলোকে আমি তুলে নিয়েছি। এইভাবে বাকি সমুচাগুলোকেও তৈরি করে নিব। আপনারা ঠিক এই অবস্থায় এগুলোকে ফ্রোজেন করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর যখন এগুলো কিছুটা শক্ত হয়ে যাবে তখন এগুলোকে ডিপলক ব্যাগে করে এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 2 মাসের জন্য। আজকে আর আমি এগুলোকে সংরক্ষণ করব না, আমি সরাসরি ভাজতে চলে যাব। একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে সমুচাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। যখন তেলটা কিছুটা গরম হয়ে আসবে তখনই আমি সমুচাগুলি দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম হয়ে আসলে খুব বেশি তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সমুচাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার সমুচাগুলো ভাজতে প্রায় সময় লেগেছে 8 থেকে 10 মিনিটের মতো, তবে আপনাদের আরও কম বা বেশি সময় লাগতে পারে। এক পাশ থেকে কিছুটা ভাজা হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। এইভাবে একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে চারপাশ থেকে সমানভাবে কালারটা আসবে না। একটু সময় নিয়ে ভাজতে হবে যেন উপরটা একদমই ক্রিস্পি হয়ে যায়। আমার এই সমুচাগুলি এখন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখলেন তো, বিকালের নাস্তার জন্য তৈরি হয়ে গেল একদমই সহজ উপায়ে আলুর সমুচা। বিকেলের নাস্তায় এরকম ভিন্ন রকমের নাস্তা কিন্তু সত্যি অনেক ভালো লাগে। সমুচাগুলোর উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরে তো আছে আলুর মজাদার পুর। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।